যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে, এই বিষয়ে তাদেরকে সতর্ক করতে হবে। ভোটের আগে যারা অনৈতিক কাজ করে তারা দেশকেও বিক্রি করতে পারে, বিভ্রান্তিকারীদের গুপ্ত বলা হবে। টাঙ্গাইল সিরাজগঞ্জে জনসভায় তারেক রহমান। আপনারা কি নতুন বাংলাদেশ চান না পুরানা ফ্যাসিবাদী বাংলাদেশ চান? আপনাদেরকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছেন, আসলে এরই বলে খেলার নাম বাবাজি। চাপে পড়ে হ্যাঁ ভোটের পক্ষে বলছেন কেউ কেউ, বলেন জামায়াত আমির। সকালে শেরপুর ও জামালপুরে নির্বাচনী সভা, জড়ো হচ্ছেন নেতা কর্মীরা। এবং সব সরকারের আমলই বঞ্চিত থেকে যাচ্ছে রাজধানীর প্রান্তিক জনপদ। নির্বাচনের সময় প্রতিশ্রুতি এলেও ভোটের পরে ঘোরে না উন্নয়নের চাকা। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি সানি মৃধা। একটি দল মা বোনদের এনআইডি ও মোবাইল ব্যাংকিং নম্বর সংগ্রহ করে চেষ্টা করছে, অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভোটের আগে যারা এমন অনৈতিক কাজ করতে পারে সুযোগ পেলে তারা দেশকেও বিক্রি করে দেবে। শনিবার টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় কথা বলেন তিনি। এর আগে সিরাজগঞ্জের সমাবেশে বিএনপি চেয়ারম্যান বলেন, যারাই বিভ্রান্তি ছড়াবে তাদের কি গুপ্ত বলা হবে। আরও জানাচ্ছেন জাওয়াত মাহমুদ। যমুনা তীরের বিস্তীর্ণ চরের বুকে প্রাণ জাগিয়েছে তারেক রহমানের জনসভা। কাজীপুর, চৌহালি, বেলকুচি সহ পুরো জেলার স্রোত এসে মিশেছিল সিরাজগঞ্জের বিসিক পার্কে। পার্শ্ববর্তী পাবনার ৯ উপজেলার বিএনপি কর্মীরাও মিলিত হয়েছিল এই স্রোতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। মাথার উপর তপ্ত রোদ, বালুময় প্রান্তরেও সরব উপস্থিতি ছিল চরপাড়ার শ্রমজীবীদের। প্রান্তিকের খেটে খাওয়া মানুষের সাথে সিরাজগঞ্জ ও পাবনার 11টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের উপস্থিতি রঙিন করেছে সভাস্থল। বিএনপির নেতৃবৃন্দ ভর দুপুরে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন তারেক রহমান। হাত নাড়িয়ে অভিবাদন জানান আগত কর্মী সমর্থকদের। ভোট নিয়ে ষড়যন্ত্র রুখতে সতর্ক থাকার আহ্বান জানান কর্মীদের। প্রতিশ্রুতি দেন সিরাজগঞ্জে শিল্পাঞ্চল গড়ে তোলার। লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। তাদেরকে তাদের প্রয়োজনীয় সার, তাদের প্রয়োজনীয় কীটনাশক, তাদের প্রয়োজনীয় ফসলের বীজ আমরা তাদের হাতে ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। এ সময় সরকার পরিচালনায় বিএনপির অভিজ্ঞতা আছে উল্লেখ করে যারাই বিভ্রান্ত ছড়াতে আসবে তাদের গুপ্ত বলে অভিহিত করেন তারেক রহমান। আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গেছে তাদের সাথে তলে তলে মিশেছিল। নির্বাচনের ক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই দলগুলো নিজেদের অবস্থান জানান দিতে সর্বোচ্চ চেষ্টা করছেন। যে সকল নেতাকর্মীরা তারেক রহমানের এই জনসভায় যোগ দিয়েছেন তাদের দাবি, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ভোটের মাঠেই নয়, অঞ্চলভিত্তিক রাজনীতিতেও তারেক রহমানের এই উপস্থিতি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। নির্বাচন সামনে রেখে 3 দিনের উত্তরবঙ্গ সফরের পথে পথেও বিএনপির চেষ্টা ছিল প্রভাব জানান দেয়ার। তারেক রহমানের নির্বাচনী জনসভা ও পথসভার সমাপ্তি ঘটে টাঙ্গাইলে। জেলার দরুন চরজানা বাইপাসে দুপুর থেকেই অপেক্ষায় ছিল নেতাকর্মীরা। সন্ধ্যা নামার আগে তারেক রহমান সমাবেশের মঞ্চে পৌঁছালেও বক্তব্য রাখেন বাদ মাগরিব। বলেন, একটি দল মা বোনদের এনআইডি ও মোবাইল ব্যাংকিং নম্বর সংগ্রহের চেষ্টা করছে। যারা ভোটের আগে এমন কাজ করতে পারে সুযোগ পেলে তারা দেশকেও বিক্রি করে দিবে। মা বোন আছে তাদেরকে গিয়ে বিভিন্নভাবে তাদের ওই এনআইডি নাম্বার নেওয়ার চেষ্টা করছে, তাদের বিকাশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে। সেই ব্যাপারে মা বোনদেরকে আপনারা সতর্ক করবেন, আপনারা মুরব্বীদেরকে সতর্ক করবেন যে যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে।
আর 10 দিন বাদেই শেষ হতে যাচ্ছে প্রচারণা। শেষ মুহূর্তে বিএনপির শীর্ষ নেতার এই ছুটে চলা ভোটারদের প্রভাবিত করবে বলে মনে করছে দলটি। জয়যুক্ত করবেন 13 তারিখ থেকে। জওয়াদ মাহমুদ, এখন টাঙ্গাইল। দীর্ঘ 22 বছর পর নির্বাচনী প্রচারণায় কাল খুলনা যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। খালিশপুর প্রভাত স্কুল মাঠে দুপুর আনুমানিক 12টায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে প্রাণ চাঞ্চল্য। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, জানাবেন যে সার্বিক আয়োজন প্রস্তুতি কেমন চলছে? দীর্ঘ 22 বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি খুলনায় আসছেন এবং খুলনায় নির্বাচনী জনসভায় প্রভাতী স্কুল মাঠ, যেটি খালিশপুরে অবস্থিত, এই মাঠে তিনি বক্তৃতা করবেন। আমি এই মাঠেই রয়েছি। এখানে আমরা এসে দেখেছি যে গতকাল থেকে প্রস্তুতি চলছে, যেহেতু হঠাৎ করেই তাকে তার যে শিডিউল সেটি পাওয়া গেছে বলে সেটি এখানকার দলীয় সূত্রে আমরা জানতে পেরেছি। আর যে কারণে এখানকার কর্মতৎপরতা আসলে বলা চলে যে রাত দিন কাজ করছে এবং অনেক মানুষ এখানে কাজে ব্যস্ত রয়েছে এবং বিভিন্ন কর্মে ব্যস্ত রয়েছে মানুষ, এবং এখানে মঞ্চ তৈরি করা, এখানকার যে সাউন্ড সিস্টেম সহ বিভিন্ন ধরনের আয়োজন, সেগুলো কিন্তু ধীরে ধীরে আসছে এবং তারা বলছে যে আজকে রাতের মধ্যেই সমস্ত কার্যক্রম তারা শেষ করতে পারবে। এবং এখানে যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে একটা প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। গতকাল তারা এখানে এসেছিল এবং নেতাকর্মী সহ এখানকার যারা সংসদ নির্বাচন করবেন, সংসদ সদস্য পদপ্রার্থী, তারাও এখানে এসেছিলেন এবং এসে তারা ভেন্যু পরিদর্শন করেছেন, কোন পথ দিয়ে চেয়ারম্যান ঢুকবেন এবং সেখানে কোন পাশে মঞ্চ তৈরি হবে, সব কিছু তারা এখানে দেখভাল করেছেন। এবং সেই সাথে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে, যে কমিটিগুলো সব বিভিন্ন ধরনের কাজ বন্টন করা হয়েছে এবং তারা সেই কাজগুলো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই ব্যবস্থা তারা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এক্ষেত্রে তাদের আসলে বলা চলে একেবারে বিনীত রজনী তারা গতকাল পার করেছেন এবং তারা নেতাকর্মী বলছেন ভোর পর্যন্ত কাজ করে অনেকে তারা চেষ্টা করছেন যে কিভাবে সুন্দরভাবে এবং গোছানোভাবে এই নির্বাচনী জনসভাটি এটি সম্পন্ন করা যায়। এবং তারেক রহমান আসছেন এবং এখানে তিনি যে বক্তৃতা দেবেন অধীর আগ্রহে খুলনার মানুষ অপেক্ষা করছেন এবং খুলনার সহ বাগেরহাট এবং সাতক্ষীরার 14টি আসনের মানুষ, নির্বাচনী এলাকার মানুষ এখানে উপস্থিত হবেন বলে আশা করা যাচ্ছে। সব মিলেই ছিল আমার কাছে খুলনা থেকে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের যে নির্বাচনী জনসভা আগামীকাল অনুষ্ঠিত হবে তার আয়োজনের সর্বশেষ খবর। কাল খুলনায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সে খবরই জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। জাতির ধাক্কা খেয়ে এখন গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে কেউ কেউ কথা বলছেন। শনিবার ঢাকা কেরানীগঞ্জের জনসভায় এ মন্তব্য করেন জামায়াত আমির। বলেন, যারা নিজেরাই গুপ্ত হয়ে চলে গিয়েছিল এখন তারাই মজলুমদের গুপ্ত বলছে। পরে শনিবার সন্ধ্যায় ঢাকা 10-এর প্রচারণায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিজের উপর নির্যাতনের কথাও স্মরণ করিয়ে দেন ডাক্তার শফিকুর রহমান। এর আগে কুমিল্লার চট্টগ্রামে দাউদকান্দিতে 11 দলীয় ঐক্যের পক্ষে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান নেতারা। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। দেশের কুমিল্লা ও কেরানীগঞ্জে জনসভা শেষে রাজধানীর কলাবাগানে নির্বাচনী সমাবেশে অংশ নেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থী জামায়াতের অ্যাডভোকেট জসিম উদ্দিনকে পরিচয় করিয়ে দেন তিনি। নিজ বক্তব্যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দফায় দফায় নির্যাতনের কথা স্মরণ করিয়ে দেন জামায়াতের আমির। ভোট জালিয়াতির যে কোনো চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখেন। সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না সত্য, আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে দফায় দফায়। আপনি যদি ওইটাকে গুপ্ত বলেন তাইলে আমি অবশ্যই গুপ্ত। এর আগে কেরানীগঞ্জে জনসভায় অংশ নিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, চাপে পড়ে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে একটি দল। যখন জনগণ জবাব চাচ্ছে, আপনারা কি নতুন বাংলাদেশ চান না পুরানা ফেসিবাদী বাংলাদেশ চান, আপনাদেরকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে, তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছেন। আসলে এরই বলে খেলার নাম বাবাজি। এদিন সকালে কুমিল্লার 14 গ্রাম পাইলট হাই স্কুল মাঠে জনসভায় অংশ নেন জামায়াতের আমির। জনসভাস্থল ছাড়িয়ে আশপাশের সড়কেও দেখা যায় জনস্রোত।
4,21,000 ভোটারের এই কুমিল্লা 11 আসনে এর আগেও জয়লাভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এখানে নিজেদের পাল্লা ভারী রাখতে চায় দলটি। জামায়াতের আমির সহ 11 দলের শীর্ষ নেতারা দাড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে প্রত্যাশা করছেন আসন্ন নির্বাচনে ন্যায় ও ইনসাফের বিজয় অর্জিত হবে। কুমিল্লা 11 আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 14 গ্রামে দলীয় বিদ্বেষের রাজনীতি চলবে না। আমি 14 গ্রামে কোন দলীয় দৃষ্টিভঙ্গি থেকে মানুষকে দেখি না। এখানে যারা বিএনপি করেন তারা আমার ভাই, এখানে যারা জামায়াত করেন তারা আমার ভাই, এখানে যারা অন্যান্য ইসলামী আন্দোলন করেন তারা আমার ভাই। ডাক্তার তাহেরের পক্ষে ভোট চেয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত সরকার গঠন করলে 14 গ্রামের মানুষ মন্ত্রিসভায় একজন সিনিয়র প্রতিনিধি পাবেন। ইনশাআল্লাহ আমি আল্লাহর পর ভরসা করে বলতে পারি মন্ত্রী পরিষদে একজন সিনিয়র সদস্য এই 14 গ্রাম পাবে ইনশাআল্লাহ। নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রতিদ্বন্দ্বীদের দেশ গঠনে সরকারে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হবে বলে জানান জামায়াতের আমির। বলেন, যুবকদের হাতে বেকার ভাতা নয়, তুলে দেয়া হবে সম্মানজনক কর্মসংস্থান। এই যুবকদের হাতকে, যুবতীদের হাতকে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ার মজবুত কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ। হাতে হাতে তাদের কাজ তুলে দেব, সম্মানের কাজ। এরপর দুপুরে নিমসার ও দাউদকান্দিতে 2টি জনসভায় অংশ নেন জামায়াতের আমির। এ সময় বলেন, 2 থেকে 2.5 বছর সময়ের জন্য মায়েদের কর্মঘণ্টা নির্ধারণ করা হবে 5 ঘণ্টা। বাংলাদেশের বাইরে অনেক বন্ধু রাষ্ট্র থাকবে, কিন্তু কোনো প্রভু থাকবে না, এমন রাষ্ট্র গঠনের পরিকল্পনার কথা জানান জামায়াতের আমির। আপনিও 8 ঘন্টা, তিনিও 8 ঘন্টা, এটা ইনসাফ না বেইনসাফ? ফরহাদ বিন নূর, এখন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যাচ্ছেন শেরপুরে। জেলা জামায়াতের আয়োজনে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে সকাল 11টার জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, জানাবেন যে জনসভার প্রস্তুতি কেমন দেখছেন? আপনারা জানেন স্থানীয় একদিকে রক্তাক্ত ভোটের মাঠ, অন্যদিকে পাহাড় সমতলের অধিকার, এই অঞ্চলের মানুষের শ্রমিক ন্যায্যতা এবং সেই সঙ্গে উন্নয়নের যে ছোঁয়ার দাবি, সেই ছোঁয়ার দাবির বিপরীতে প্রায় 2.5 যুগ পর কিন্তু এই নির্বাচনী কোনো জনসভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান শেরপুরে আসছেন এবং সেই নির্বাচনী যে সমাবেশে শেরপুরে জামায়াত আমির আসছেন তারই প্রস্তুতি হিসাবে ইতিমধ্যেই আপনারা দেখছেন যে শহীদ দারোগা আলী পার্ক যে মাঠ রয়েছে সেখানে নেতাকর্মীদের উপস্থিতি একেবারে চোখে পড়ার মতো। অর্থাৎ এখন পর্যন্ত ভোরের আলো যখনই ছড়িয়ে পড়ছে তখনই কিন্তু এখানকার মানুষজন, অর্থাৎ এই অঞ্চলের জামায়াতের যে নেতাকর্মীরা এবং 11 দলের যে নেতাকর্মী তারা এই মাঠটি পূর্ণতা করার যে চেষ্টা সেটি চালাচ্ছে। আমরা ইতিমধ্যে দেখছি যে এই মাঠের আনাচে কানাচে নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো এবং আনুষ্ঠানিক যে প্রস্তুতি সেই প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। বিশেষ করে যদি বলতে চাই যে নারী সমর্থক যারা রয়েছেন জামায়াতে, তাদেরও বিশাল একটি অংশ কিন্তু এই জামায়াতে ইতিমধ্যে অংশ নিয়েছে। অর্থাৎ যেহেতু 11:30 নাগাদ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এখানে আসবেন এবং এই অঞ্চলের মানুষের অধিকার এবং যেহেতু এখানে জামায়াতের একজন কর্মী নির্বাচনী প্রচারণায় গিয়ে নিহত হয়েছেন, সেই জায়গা থেকে যে শোক রয়েছে সেই সমস্ত কিছু নিয়েই জামায়াত আমিরের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কি বার্তা থাকবে সেই বার্তাগুলো নিয়ে সুস্পষ্ট বার্তা যেহেতু এই সমাবেশ থেকে আসবে সেহেতু আলাদা একটা আগ্রহ কিন্তু এখানকার নেতাকর্মীদের রয়েছে এবং সেই আগ্রহের জায়গা থেকে সকাল থেকে অর্থাৎ ভোরের আলো ফোটার সাথে সাথে এখানে নেতাকর্মী আসতে শুরু করেছে। ইতিমধ্যেই এই জনসভার মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে এবং 11 দলীয় জোটের নেতাকর্মী যারা রয়েছেন তারাও ইতিমধ্যেই এই জনসভার মঞ্চে উপস্থিত হয়েছেন এবং 11:30 নাগাদ এখানে জামায়াত আমির আসবেন। এর আগে এই শেরপুর জেলা নিহত জামায়াতের কর্মী রেজাউল করিমের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে দেখা করে মূলত এই সমাবেশে আসবে। সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে শেরপুর যেহেতু সীমান্ত ঘেঁষা একটি জেলা বাংলাদেশের এবং সেই সঙ্গে গারো পাহাড় অধ্যুষিত এলাকা, সমতল এবং পাহাড়ের মধ্যে যে ব্যবধান সেই ব্যবধান ঘোচাতেই মূলত তার বক্তব্যে সুস্পষ্ট বার্তা থাকতে পারে বলে কিন্তু এই অঞ্চলের মানুষ ধারণা করছে। এবং সেই সঙ্গে যদি জানাতে চাই যে এই অঞ্চলের রেল যোগাযোগ
এমনিতে এই পল্লী উন্নয়নের যে অবকাঠামো সহ শুরু করে এই অঞ্চলের পর্যটন খাতকে উন্নত করার জন্য যে বার্তা মূলত জামায়াত আমিরের মুখ থেকে আসবে সেই অপেক্ষা মূলত এই অঞ্চলের নেতাকর্মী অপেক্ষা করছেন। তানি, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। শেরপুরের নির্বাচনী জনসভার খবর জানাতে সেখান থেকে যুক্ত ছিলেন রাজু আহমেদ। প্রতিশ্রুতির আশ্বাস নিয়ে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন নিজ নিজ আসনের ভোটারদের কাছে। ঢাকা ৯ আসন থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন তানজিলা খান মিম। চলে যাচ্ছি তার কাছে। মিম, জানাবেন যে প্রার্থীরা ভোটারদের আস্থা অর্জনে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? সানি, একদিকে বিএনপির দীর্ঘদিনের ভোট ব্যাংক ও সাংগঠনিক শক্তি, তার পাশাপাশি বনাম রাজনীতিতে নতুন তারুণ্যের নেতৃত্ব। এই আসন থেকে, ঢাকা ৯ আসন থেকে এই দুটি বিষয় এবার কিন্তু বেশ ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে বলা যায়। কারণ আমরা দেখতে পাচ্ছি ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, তিনি তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং অন্যদিকে অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন এই আসনের, বিএনপির মনোনীত হাবিবুর রশিদ হাবিব এবং এনসিপি মনোনীত রাসিন, তারাও কিন্তু তাদের নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ ভাবে তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এবং যেমন তাসনিম যারা বলেছেন, তিনি এই এলাকাতে তার বেড়ে ওঠা, এই এলাকার যে সমস্যা, যেই মানুষের যে দুর্ভোগের কথা তিনি তার ইশতেহারে সেগুলো তুলে ধরে বলেছেন, সেই সমস্যাগুলো নিরসন করবেন। অপরদিকে হাবিবুর রশিদ হাবিব, তিনিও কিন্তু এই এলাকার সন্তান বলে নিজেকে দাবি করেছেন এবং সেখানেও তিনি বলেছেন এই এলাকার মানুষের দুঃখ তিনি খুব ভালোভাবে অনুভব করতে পারবেন বা পারেন, কারণ তিনি এই এলাকার সন্তান বলি। অর্থাৎ তিনিও কিন্তু তার জায়গা থেকে তার যে ইশতেহারে এই এলাকার মানুষের যে সমস্যা, দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ তারা পোহাচ্ছে, অল্প বৃষ্টিতে এই এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়, মাঠ নেই, পাশাপাশি এলাকায় যানজট, বেশ কিছু সমস্যার কথাও কিন্তু তারা প্রার্থীদের সামনে তুলে ধরেছে। তো সেই জায়গা থেকে প্রার্থীরা যখন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন, সেই সময়ে ভোটারদেরকে কিন্তু তারা আশ্বস্ত করছেন তারা যদি নির্বাচনে জয়ী হয় তখন তারা এই সমস্যাগুলোর সমাধান করবে বলে তারা আশ্বস্ত করছেন। এবং তাসনিম জারার কথা বলছিলাম, তিনি কিন্তু তার মতো করে তিনি ডিজিটাল প্ল্যাটফর্মে এবং তরুণদের কাছে, নারীদের কাছে বেশ সাড়া ফেলার চেষ্টা করছেন। নারীদের যে সমস্যাগুলো রয়েছে কিংবা নারী বান্ধব পরিবেশ গড়ে তোলার একটি আশ্বাস কিন্তু তিনি বিশেষভাবে তার ইশতেহারে এবং তার যে প্রতিশ্রুতিগুলো রয়েছে ভোটারদের কাছে সেখানে কিন্তু তিনি দিচ্ছেন। আবার দেখা যাচ্ছে যে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন হাবিবুর রশিদ হাবিব এবং এনসিপির যে প্রার্থী রয়েছেন রাসিন, তারা কিন্তু তাদের মতো করে বলেছেন, যেহেতু এনসিপি মনোনীত প্রার্থী, তিনি গণঅভ্যুত্থানের সময় জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তো সেই জায়গা থেকে তারা নতুন করে বাংলাদেশ গড়তে চায়, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের কথাগুলোও কিন্তু তার ইশতেহারে, তার বক্তব্যে এবং প্রার্থীরা যখন ভোটারদের কাছে গিয়েছেন তখন কিন্তু তারা স্পষ্ট করে জানিয়েছেন। আসলে যেটি শুরুতেই বলছিলাম যে বিএনপির দীর্ঘদিনের সাংগঠনিক শক্তি জিতবে নাকি আসলে রাজনীতিতে নতুন তরুণ নেতৃত্ব আসবে, সেটি আসলে আগামী নির্বাচনেই কিন্তু বোঝা যাবে। সানি, এই ছিল এখন পর্যন্ত ঢাকা ৯ আসন থেকে আমার কাছে সর্বশেষ। ঢাকা ৯ আসন থেকে যুক্ত ছিলেন সহকর্মী তানজিলা খান মিম। প্রার্থীদের জনসংযোগমূলক কর্মসূচির মুখ্য রাজধানী ঢাকা ১৬ আসনে মিরপুর এলাকায় আছেন সহকর্মী হোসেন জাহিদ। এই আসনের প্রচারণার খবর জানতে যুক্ত হচ্ছি তার সাথে। জাহিদ, জানাবেন যে সেখানকার প্রচারণা কেমন চলছে? সানি, কিছুক্ষণ আগেই তো আমাদের আরেক সহকর্মী মিম ঢাকা দক্ষিণ অঞ্চল থেকে মূলত তিনি জানাচ্ছিলেন প্রচারণার খবর। আর ঢাকা উত্তরের অংশে আমরা ঢাকা ১৬ আসনে আছি, এখানেও কিন্তু চিত্রটা একেবারে অভিন্ন। এবং এই ১৬ আসনে আমরা যে প্রচারণা যে অংশটিকে অবস্থান করছি, সেখানে যিনি প্রার্থী, ধানের শীর্ষে যিনি প্রার্থী আমিনুল হক, তার পক্ষ থেকে এখানে একটি জনসংযোগমূলক কর্মসূচি সেটি এখানে আয়োজন করা হয়েছে। এবং এবার যেহেতু নির্বাচনী প্রচারণায় পোস্টার একেবারে নিষিদ্ধ করা হয়েছে, কাজেই প্রচারণার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কৌশল গ্রহণ করতে হচ্ছে প্রার্থীদেরকে। এই যেমন ধরুন, এখন ঢাকা ১৬ আসনে আছি, এখানকার যিনি প্রার্থী আমিনুল হক, তিনি কিন্তু পোস্টারের আদলেই ব্যানার তৈরি করেছেন, যেটি আসলে বৈধ। এর পাশাপাশি যেহেতু ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার একটি কাজ, দায়িত্ব তারা মনে করছেন ভোট পাওয়ার ক্ষেত্রে, কাজেই তারা আবাসিক এলাকাগুলোকে লক্ষ্য করে তারা প্রচারণা কার্যক্রমে বেশি জোরদার করছেন। যেহেতু দোকানপাটগুলোর থেকে আবাসিক এলাকাতেই ভোটারের সংখ্যা বেশি, কাজেই সেই দিকে তাদের নজরটাও কিন্তু বেশি। এবং যে আসনে অবস্থান করছে আমিনুল হক, যেহেতু তিনি একজন নিজেও ক্রীড়াবিদ ছিলেন, কাজেই তার প্রচারণা খুব স্বাভাবিকভাবে তরুণদেরকে আকৃষ্ট করা কিংবা
ক্রীড়াপ্রেমী মানুষদেরকে আকৃষ্ট করা, সেই দিকগুলোকে এখানে বেশি জোর দেওয়া হচ্ছে। এর পাশাপাশি এই আসনের অন্যান্য যে প্রার্থীগুলো আছেন তার মধ্যেও আলোচিত প্রার্থী আছেন আব্দুল বাতেন, যিনি জামায়াত মনোনীত প্রার্থী। তিনিও রাজধানীর এই 16 আসনের অন্য অংশে তার প্রচারণা। তবে এখন যেখানে অবস্থান করছি এখানকার যে বিএনপি নেতাকর্মীরা আছেন তাদের পক্ষ থেকেও মূলত ভোটারদের কাছে যাওয়ার পাশাপাশি তাদের স্লোগানেও মূলত তাদের প্রচারণার কিছুটা আভাস আমরা দেখতে পাই। যেমন তারা বলছেন যে ভোট দেবেন কিসে, ধানের শীষে। তাদের যে প্রচারণা যে সঙ্গীতটি সেটি তারা এখানে গাইছেন। তারা জিয়ার সৈনিক, এক হও, এই ধরনের স্লোগান দিয়ে নিজেরাও যেমন উজ্জীবিত হচ্ছেন, পাশাপাশি তারা একই সঙ্গে তারা সেই ভোটারদেরকেও আকৃষ্ট করার চেষ্টাটি করছেন। সানি, আমরা দিনভর অবস্থান করব রাজধানীর বিভিন্ন প্রান্তে। নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে অন্যান্য আসনগুলোর খবর জানাতে যুক্ত হবো। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। ঢাকা 16 আসন থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জাহিদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে জমে উঠেছে প্রকৃতি কন্যা সিলেটে বিভিন্ন দলের প্রচারণা। কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট এই 3 উপজেলা নিয়ে গঠিত সিলেট 4 আসনে এবারের নির্বাচনে মোট 5 জন প্রার্থী লড়ছেন। পর্যটন আর প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এই অঞ্চলের মানুষের প্রধান অর্থনৈতিক উপজীব্য বলেও নানা সমস্যায় জর্জরিত এই আসনের সাধারণ মানুষ। এদিকে ভোটারদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রার্থীরাও দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। এ বিষয়ে আরও জানাতে সিলেটের কোম্পানিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। কি বলছেন ভোটাররা, কি বলছেন প্রার্থীরা, জানাবেন বিস্তারিত। সানি, দেখুন, এটি একটি প্রকৃতি কন্যা এবং প্রকৃতি ঘনিষ্ঠ এই আসনটি বলা চলে। কারণ একদম মেঘ পাহাড়ের দেশের যে চিত্রটি, সেই চিত্রটি কিন্তু এই 3টি উপজেলা কেন্দ্রিক, এবং এই 3টি উপজেলা কিন্তু সর্বপ্রধান যে তাদের অর্থনীতির উপজীব্য সেটি হচ্ছে পর্যটন। এবং এই পর্যটনকে কেন্দ্র করে কিন্তু নানা ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠার কথা ছিল। গত কয়েক দশকের প্রতিশ্রুতি ছিল কিন্তু বিভিন্ন ধরনের সংসদ সদস্যদের বা যারা জনপ্রতিনিধি ছিলেন, কিন্তু কাজের কাজ কিন্তু কিছুই হয়নি। আপনাকে জানিয়ে রাখতে চাই 3টি উপজেলা এখানে অবস্থিত, জৈন্তাপুর, গোয়াইনঘাট এবং যে কোম্পানিগঞ্জ, এবং আমরা এখন কোম্পানিগঞ্জে রয়েছি। এবং আপনাকে একটু দেখাতে চাই যে হাইটেক পার্ক যেখানে আমরা রয়েছি এটি হচ্ছে হাইটেক পার্ক, এবং সেই হাইটেক পার্কটি কিন্তু দীর্ঘদিন বলা হয়েছিল, বিগত যে সরকার ছিল, পতিত সরকার, সেই সরকার কিন্তু আপনার এই হাইটেক পার্কটি তারা খুলে দেওয়ার কথা বলেছিলেন এবং স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থানের কথাও তারা কিন্তু বলেছেন, কিন্তু কাজের কাজ কিন্তু কিছুই হয়নি। এবং মানুষ কিন্তু এখানে স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থাটুকুও হয়নি, এবং অনেকগুলো কোম্পানিকে তারা বলেছেন এখানে কাজ দিবেন। এর পাশাপাশি যদি বলি পাথরের কথা, পাথর নিয়ে আপনি জানেন যে সাদা পাথর কাণ্ড কীরকম ছিল এখানে, এবং সাদা পাথর কাণ্ডে কিন্তু অনেক সাধারণ মানুষের বা এখানে যারা স্থানীয় যারা পর্যটন ব্যবসায়ী তাদের কিন্তু অনেক ক্ষতি হয়েছিল, এবং সেই পর্যটন ব্যবসার কিন্তু কোনো একটা যে উন্নয়ন বা উন্নতি আমরা কিন্তু চোখে পড়ে না। এবং এখানকার ভোটারদের সাথে আমি কথা বলছিলাম সিলেট 4-এর, তারা বলছেন যে আসলে এখানের মূল উপজীব্য পর্যটন হলেও এখনও তাদের জন্য যে একটা সুন্দর বা শৃঙ্খলা অনুযায়ী পর্যটন ব্যবস্থাকে ঢেলে সাজানো সেটি কিন্তু এখনও লক্ষ্য করা যায় না। এবং বিশেষ করে পর্যটন স্পটগুলোতে যে যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু বেহাল দশা, বিশেষ করে জৈন্তা এবং গোয়াইনঘাটের যে রাস্তা সেই রাস্তারও বেহাল অবস্থা রয়েছে। কিন্তু প্রার্থী এখানে 5 জন প্রার্থী রয়েছেন, বিএনপি, জামায়াত সহ গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি সহ মোট 5 জন প্রার্থী। তারা কিন্তু প্রতিনিয়ত প্রতিশ্রুতির ফুলঝুরি দিচ্ছেন এবং তারা মন জয়ের চেষ্টা করছেন ভোটারদের। তবে ভোটাররা আশ্বাসে বিশ্বাসী না, তারা বলছেন যে আসলে কাজের কাজ যে করতে পারবেন, কাজের কাজ যে দেখাতে পারবেন তার কাছেই কিন্তু তারা এবার তাকেই জনরায় দিবেন বলে তারা এখানকার প্রতিনিধিরা, এখানকার সাধারণ মানুষরা বলছেন। তো সব মিলিয়ে এখানকার প্রচারণা অনেক ভালোভাবেই চলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতিও বেশ ভালো। তবে সাধারণ ভোটারদের আক্ষেপ যে এত বছরের যে বঞ্চনা, সেই বঞ্চনা যেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দূর হয়। সানি, এই ছিল আমার কাছে সর্বশেষ। এবং আমি একটি কথা জানিয়ে রাখতে চাই, আজকে বিকেল 4:30টায় কিন্তু ভোটারের ইশতেহার অনুষ্ঠিত হবে সিলেটে, এবং সেটি আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসানের মুন্সির প্রার্থিতা বাতিলই থাকছে। একই সঙ্গে কুমিল্লা 10 আসনে বিএনপির প্রার্থী গফুর ভূঁইয়ার প্রার্থিতাও বাতিল করেছেন আপিল বিভাগ। তবে এই আসনে নির্বাচনে অংশ নিতে বাধা নেই বিএনপির আরেক প্রার্থী মুবাশির আলম ভূঁইয়া। সেখানে আছেন সহকর্মী জাহিদ হাসান, সরাসরি চলে যাচ্ছে সেখানে। জাহিদ, জানাবেন যে আপিল বিভাগের আদেশের বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে?
সানি সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে যে আপিল বিভাগ, সেখানে মঞ্জুরুল হাসান মুন্সি, যিনি কুমিল্লা 4 আসনের প্রার্থী, তিনি নির্বাচনে প্রার্থিতা বাতিল হয়েছিল তার নির্বাচন কমিশন থেকে ঋণ খেলাপির দায়ে, সেটির বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন হাইকোর্টে। হাইকোর্টও তার প্রার্থিতা বাতিল করে দেয়। এরপরে তিনি আপিল করেছিলেন, আজকে আপিলেও তার প্রার্থিতা বাতিল হয়ে গেল এবং তিনি ঋণ খেলাপির দায়ে এবার নির্বাচন করতে পারবেন না। এবং তিনি যেটি করেছেন, হলফনামায় তিনি ঋণ খেলাপির তথ্যটি গোপন করেছিলেন এবং একই সঙ্গে তিনি যে ঋণ খেলাপি এই তথ্যটি গোপন করার কারণেই মূলত তাকে প্রার্থিতা বাতিল করেছে আদালত। এবং এই প্রার্থিতা বাতিলের পাশাপাশি এই আসনটি আলোচনায় থাকার কারণ হচ্ছে যে এখানে জামায়াত জোটের এনসিপির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ, তিনি এই আসনের প্রার্থী। মূলত তিনি এই মঞ্জুরুল হাসান মুন্সির বিরুদ্ধে অভিযোগটি এনেছেন এবং তিনি এই ব্যাংকের তিনি যে ঋণ খেলাপি এই বিষয়গুলো তিনি সামনে এনেছেন এবং নির্বাচন কমিশনে হাসনাত আবদুল্লাহ আপিল করেছিলেন। সেই হাসনাত আবদুল্লাহর আপিলটি আমলে নিয়েই নির্বাচন কমিশন মঞ্জুরুল হাসান মুন্সির প্রার্থিতা বাতিল করে দিয়েছিল। এরপর মঞ্জুরুল হাসান মুন্সি টানা এই প্রায় 3 সপ্তাহের মতো সময় এই নির্বাচনের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আইনি লড়াই করে তিনি হেরে গেলেন হাসনাত আবদুল্লাহর কাছে এবং এই আসনটিতে হাসনাত আবদুল্লাহর সাথে এখন আপাতত আর কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী থাকছে না। একই সঙ্গে কুমিল্লা 10 আসন নাঙ্গলকোট, সেখানে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছিলেন আব্দুল গফুর ভূঁইয়া, তিনিও দ্বৈত নাগরিকের কারণে মূলত তার প্রার্থিতা বাতিল হয়েছে এবং হাইকোর্টেও তার প্রার্থিতা বাতিল হয়েছিল। হাইকোর্টে আরেকজন প্রার্থী নাঙ্গলকোটের এই কুমিল্লা 10 আসনে মোবাশ্বের আলম ভূঁইয়া, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য আবেদন করেছিলেন। হাইকোর্ট তার পক্ষে ধানের শীষ নিয়ে নির্বাচন করার আদেশ দিয়েছিলেন। সেই আদেশেরই আরেকটি আপিল তার আপিল বিভাগে করেছিলেন। আপিল বিভাগ আজকে গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করে মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা টিকিয়ে দিয়েছেন। এ কারণে মোবাশ্বের আলম ভূঁইয়া নাঙ্গলকোট যেটি কুমিল্লা 10, সেখান থেকে তিনি নির্বাচন করতে পারবেন এবং তিনি ধানের শীষ প্রতীক ব্যবহার করতে পারবেন, এটি আইনজীবী জানিয়েছেন। 2 জন বিএনপি প্রার্থী বাতিল হয়ে গেল আজকে সর্বোচ্চ আদালতের আদেশের মধ্য দিয়ে এবং বিএনপির একজন প্রার্থী টিকে গেল। সানি, হাইকোর্ট থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান। পোস্টাল ভোটের ক্ষেত্রে ভোটারকে লাইভ ভেরিফিকেশন ভোট নিশ্চিত করতে হচ্ছে উল্লেখ করে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, পোস্টাল ব্যালটে কোনো ধরনের ব্যত্যয় হওয়ার সুযোগ নেই। বরিশালে জেলার আইন শৃঙ্খলা বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় তিনি কথা বলেন। একজনের ভোট আর একজন, কারণ এই ভোটটা তো হচ্ছে কেন্দ্রের বাইরে, আমরা তো দেখতে পাচ্ছি না যে কেউ এটাতে দুষ্টামি করছে কিনা। সো এই দুষ্টামির কোনো সুযোগই রাখা নাই। ব্যালট পাওয়ার পরে একজনকে কিউআর কোড স্ক্যান করে তারপরে ভোট দিতে হবে। আর কিউআর কোড স্ক্যান করতে হলে তাকে আবার লগ ইন করতে হবে, লাইভ ভেরিফিকেশন করতে হবে, তারপরে তাকে ভোট দিতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই প্রচার প্রচারণায় বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা। রাজশাহীতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকেই নগরীর তালাইমারি এলাকায় গণসংযোগ করছেন রাজশাহী 2 আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক জাহাঙ্গীর আলম। সেখান থেকে আরও জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী মারুফ হাসান। মারুফ, জানাবেন যে প্রচার প্রচারণা কেমন দেখছেন? সানি, সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী 2 আসনের যিনি জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর, তিনি কিন্তু সকাল থেকেই তালাইমারি মোড় থেকে শুরু করে নগরীর বিভিন্ন যে জায়গাগুলোতে জনসমাগম আছে সেগুলোতে কিন্তু চষে বেড়াচ্ছেন। এখন তিনি একটি বাজারে কিন্তু আছেন এবং সেখানে তিনি তার গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং তার দলের যে প্রতীক দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লার পক্ষে কিন্তু তিনি ভোট চাচ্ছেন এবং এখানে যারা ভোটার আছেন তাদের সঙ্গে কিন্তু তিনি কুশল বিনিময় করছেন। পাশাপাশি তাদেরকে আশ্বস্ত করছেন যে তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে এই অঞ্চলের বা এই জায়গাগুলোতে যে ধরনের সমস্যা রয়েছে, বেকার সমস্যা এবং স্বাস্থ্য সমস্যা এবং চিকিৎসা খাতের যেসব আরও উন্নতি করা দরকার সেই জায়গাগুলোতে কিন্তু তিনি হাত দিতে চেয়েছেন। পাশাপাশি এখানে যেহেতু একটি বড় বাজার আছে, সেই বাজারটি আরও কিভাবে অবকাঠামোগত উন্নয়ন করা যায় সেই ক্ষেত্রেও তিনি কাজ করার জন্য কিন্তু সচেষ্টভাবে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এখানে যারা ভোটার আছেন তাদের সঙ্গে কিন্তু তিনি আন্তরিকভাবে কুশল বিনিময় করছেন এবং তিনি তার যে দাঁড়িপাল্লার প্রতীক সেটি কিন্তু হাতে নিয়ে এবং সবাইকে ভোটারদেরকে দেখাচ্ছেন যে এই দাঁড়িপাল্লায় আগামী যে 12 তারিখ নির্বাচন হবে সেই দিন আপনারা ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন, এমনটাও কিন্তু তিনি বারবার বলছেন। পাশাপাশি নগরীর অন্যান্য যেসব জায়গা আছে, বিশেষ করে বিএনপি মনোনীত প্রার্থী এবং পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী যারা আছেন এবং অন্যান্য রাজনৈতিক দলের যেসব প্রার্থী আছেন তারাও কিন্তু রাজশাহীর যে 6টি আসন আছে সেই 6টি আসনের বিভিন্ন
গ্রামগঞ্জ থেকে শুরু করে হাট বাজার সব জায়গায় কিন্তু তারাও কিন্তু ঘুরছেন এবং তাদের শেষ মুহূর্তে যে প্রচারণা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, যার কারণে শেষ সময়ে প্রার্থীরা সকল ভোটারদের কাছাকাছি গিয়ে তাদের যে দলীয় প্রতীক সেই প্রতীকের পক্ষে তারা কিন্তু ভোট চাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে নগরীর বউবাজার এলাকায় এখানে জামাতের মনোনীত প্রার্থী যিনি অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর, তিনি কিন্তু তার যে প্রচারণা এবং গণসংযোগ সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। এখানে হাট বাজারের যারাই আছেন তাদের সবার সঙ্গে কিন্তু কুশল বিনিময় করছেন। নগরীর অন্য অন্য জায়গা থেকে আরও যে আসনগুলোতে আছে একই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সানি, রাজশাহী থেকে নির্বাচনী প্রচারণা এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মারুফ হাসান। শুরু হলো শোক ও গৌরবের ভাষার মাস ফেব্রুয়ারি। বছর ঘুরে বাঙালি জাতির জীবনে আবারও ফিরে এলো রক্তস্নাত এই মাস। ভাষা আন্দোলনের উত্তাল স্মৃতিমাখা এই মাস এলেই মনে ভিড় জমায় সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ অন্য সব ভাষা শহীদদের নাম। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে যারা জীবন উৎসর্গ করেছিল তাদের স্মৃতিস্মরণে এই মাস ফেব্রুয়ারি। বাঙালির কাছে এই মাস ভাষার মাস, দেশপ্রেম উজ্জীবিত হওয়ার মাস। তাই বাঙালি জাতি পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে ভালোবাসা জানায় ভাষা শহীদদের প্রতি। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। এর মধ্য দিয়ে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এখন বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়। এটি সেতুর অভাবে রাজধানী থেকে বিচ্ছিন্ন প্রায় 3 লাখ মানুষ। খেয়া নৌকায় নদী পারাপারে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। পানি, গ্যাস, বিদ্যুৎ সহ নানা সংকটে পিছিয়ে কাউন্দিয়া বড়গ্রামের বাসিন্দারা। একই সংকটে রাজধানীর উত্তরখান, দক্ষিণ খান এলাকার 5টি ওয়ার্ডের প্রায় 2 লাখ বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, ভোটেরই প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি কেউ। বিস্তারিত রাজু আহমেদের প্রতিবেদনে। তুরাগ নদীটা আমার বাড়িটার জীবন নিয়ে গেছে। যদি এখানে একটা ব্রিজ থাকতো তাহলে আমার বাড়িটা হারাইতো না। 2020 সালে নৌকায় তুরাগ নদী পার হতে গিয়ে ট্রলারের প্রপেলে কাটা পড়ে মারা যায় আনোয়ার হোসেনের ছোট ভাই। নদীটিতে সেতু না থাকায় সেদিন হারাতে হয় প্রিয় ভাইকে, এমন আক্ষেপে আজও ভারী হয়ে ওঠে আনোয়ার হোসেনের কণ্ঠ। যে সরকারি আসে আশ্বাস দেয় এখানে ব্রিজ হবে, কিন্তু কোনো ব্রিজ হয় না। কেবল আনোয়ার হোসেনের ভাই নন, স্থানীয়দের অভিযোগ গেল 10 বছরে নৌকায় করে এই নদী পার হতে গিয়ে প্রাণ গেছে অন্তত 20 জনের। ঢাকার উত্তর পশ্চিমাংশ দিয়ে বয়ে চলা এই তুরাগ নদী রাজধানী থেকে বিভক্ত করেছে ঢাকা 14 আসনের আওতাধীন কাউন্দিয়া ও বনগ্রামের প্রায় 3 লাখ বাসিন্দাকে। নির্বাচনের আগে প্রত্যেক সংসদ সদস্যই কথার ফুলঝুরি ছড়ালেও কথা রাখেনি কেউ। ব্রিজ নির্মাণ থেকে অবকাঠামো সব দিক থেকেই এখন পর্যন্ত পিছিয়ে আছে এই জনপদ। এতে একদিকে যেমন ঢাকার বুক থেকে বিচ্ছিন্ন হয়েছে কাউন্দিয়া, তেমনি অন্ধকারে রয়ে গেছে এই জনপদ। এই এলাকার রাস্তাঘাট নাই, একটা ভালো একটা হসপিটাল নাই, ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান নাই। মেন সমস্যা হচ্ছে ব্রিজ। ঢাকার কাছাকাছি কিন্তু ব্রিজ নাই। একই সংকটে উত্তরার প্রায় 2 লাখ বাসিন্দা। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন হলেও এখনো অন্ধকারে উত্তরখান, দক্ষিণ খান এলাকা। সন্ধ্যা নামলেই এলাকাটি পরিণত হয় অপরাধীদের অভয়ারণ্যে। যোগাযোগ, শিক্ষা ও অর্থনৈতিকভাবে পিছিয়ে এই 2 জনপদ। কোনো নাই, গ্যাস নাই, পানির কোনো লাইন নাই, রাস্তার কোনো বিদ্যুৎ নাই। রাত্রে আদব করে লেগা শান্তি হয় না। নাগরিকের যে সুযোগ সুবিধা ওইগুলো আমরা ফিরে পেতে চাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার পিছিয়ে পড়া এই 2 জনপদে মোট ভোটার 5 লাখের বেশি। ফলে ঢাকা 14 ও 18 আসনের এই 2 অঞ্চল নিয়ে নানা পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথাও বলছেন প্রার্থীরা। ধানের শীষ আমরা যদি জয়ী হয়ে আসি, আমরা প্রথমেই ওইখানকার কাউন্দিয়ার জনগণের জন্য এই 3টা জায়গায় কাজ করব। এই যে ব্রিজ তৈরি করার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। মিরপুর থেকে কাউন্দিয়া ব্রিজ তুরাগ নদীর উপর। দ্বিতীয়ত হচ্ছে কাউন্দিয়াতে একটি সরকারি হাসপাতাল করতে হবে। আর ব্রিজ হওয়ার আগ পর্যন্ত
নিরাপদে যাতে যাতায়াত করতে পারে, এর জন্য হয় ফেরি নাহলে বড় নৌকার কোনো ব্যবস্থা সরকার করতে হবে। জলপথ থেকে শুরু করে সেবা থেকে শুরু করে সমস্ত সংস্থার সাথে একত্রিত করে আমরা জনগণের কল্যাণের জন্য এই সেবাগুলো দেওয়ার চেষ্টা করব। নির্বাচন আসে যায়, তবে এখানকার বাসিন্দাদের পরিচয় তোলা থাকে অবহেলিত জনগোষ্ঠীর তালিকায়। তবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন বাংলাদেশের যে যাত্রা, সেখানে উন্নয়নের ট্রেনের টিকিট কি আদৌ পাবে এই দুই অঞ্চলের বাসিন্দারা, সেটি এবার দেখার অপেক্ষা। রাজু আহমেদ, এখন, ঢাকা। সারা দেশের মতো আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে ফরিদপুরে চলছে নানা আলোচনা। তবে এই নির্বাচনে শুধু পুরুষ নয়, সমানভাবে নিজেদের প্রত্যাশা আর উদ্বেগের কথা জানাচ্ছেন নারীরাও। কৃষি প্রধান এই জেলার কর্মজীবী নারীরা তাদের দৈনন্দিন কাজের পাশাপাশি আগামী 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের ভোট নিয়ে ভাবছেন ভিন্ন কিছু। মফিজুর রহমানের শিপনের প্রতিবেদনে। 18.25 লাখ ভোটারের জেলা ফরিদপুর। এ জেলায় নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের কাছাকাছি। ফরিদপুরে 4টি সংসদীয় আসনে এবারের নির্বাচনে একাধিক নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শহরের নীলটুলির মুজিব সড়কের পাশে পিঠা বিক্রেতা কোহিনুর বেগম এক যুগের বেশি সময় পিঠা বিক্রি করে সংসার চালান তিনি। বলেন, নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হয়, কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। ভোট দিয়ে সরকার বানাবো, কিন্তু সরকাররাই তো মুহিত দিক চায়, তাইলে আমার ইনকামটা করা লাগে না, তাইলে ঘরে বসে যে কোনো কাজ করে আমি খাবার পারি। পেশাজীবী নারীরা দিনের পাশাপাশি রাতেও নির্বিঘ্নে কাজ করার নিরাপত্তা চান। এদিকে নতুন সরকারের কাছে নীতি সহায়তা চান ক্ষুদ্র নারী উদ্যোক্তারা। আমাদের জন্য সুদৃষ্টি আমরা কাম্য করি ওনাদের কাছে, যেটা আমাদেরকে পরিবর্তন করতে, আমাদেরকে বদলে দিতে সাহায্য করবে। ফরিদপুরের সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি আইনজীবী শিপ্রা গোস্বামী বলেন, সমস্ত জায়গায় যেন নারীরা সুযোগ পায়, সেই চেষ্টাটা আগামী যেই সরকার গঠন করুক তারা এই বিষয়টিকে গুরুত্ব দিবে। আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে প্রস্তুতি নিচ্ছেন তারা। এখন ফরিদপুর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বন্দর আব্বাসের বিস্ফোরণের একজন নিহত হওয়ার পর এবার ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর আহবাজে রহস্যজনকভাবে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে 4 জনের, আহত হয়েছেন অন্তত 3 জন। পরপর দুটি বিস্ফোরণের ঘটনাকে অস্বাভাবিক বলে ও রহস্যময় বলে প্রতিবেদনে উল্লেখ করছে আন্তর্জাতিক গণমাধ্যম। যদিও ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে গ্যাস লিকেজ থেকে এই দুটি বিস্ফোরণ ঘটেছে, তবে এ নিয়ে আরও গভীরভাবে তদন্ত করা হবে বলে জানাচ্ছে ইরান কর্তৃপক্ষ। এই ছিল এখন বাণিজ্যে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।